বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে এনটিপিসি বিগত বছরে আসা ভারতীয় সংবিধানের সেরা 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এটি দ্বিতীয় ক্লাস হতে চলেছে। আমরা গত ক্লাসেও সংবিধানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তাই এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং এরপরে আমরা পরীক্ষার আগে কিন্তু আরও সংবিধানের ক্লাস নিয়ে হাজির হব, যে প্রশ্নগুলি এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করব। আজকের প্রথম প্রশ্ন, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তোমাদের প্রত্যেকটি প্রশ্নের পর কয়েক সেকেন্ড করে সময় দেওয়া হবে। এর মধ্যে নিজেরাই কিন্তু চেষ্টা করবে এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো। তো পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। এবারের প্রশ্ন, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? গণেশ বাসুদেব, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এইচ.বি. কৃষ্ণমূর্তি রাও, শ্রীমতী লেখা সালভা। বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কারণ তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন। তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারতীয় সংসদের উচ্চ কক্ষ হল লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, রাষ্ট্রপতি ভবন। তাহলে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজ্যসভা। ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হলো লোকসভা। পরের প্রশ্নটি দেখো, রাজ্যসভার সদস্যরা ড্যাশ মেয়াদকালের জন্য নির্বাচিত? অর্থাৎ রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর, 6 বছর, 4 বছর না 3 বছর? তাহলে তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 6 বছর। রাজ্যসভার সদস্যরা 6 বছর মেয়াদকালের জন্য নির্বাচিত হন এবং এর পাশাপাশি মনে রাখবে লোকসভার সদস্যরা 5 বছর মেয়াদকালের জন্য কিন্তু নির্বাচিত হন। পরের প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? দেখো অপশনে কি রয়েছে, 543, 547, 552, 549। তাহলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 552 জন। লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা হলো 552। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংসদের প্রথম স্পিকার কে? ভারতীয় সংসদের প্রথম স্পিকার কে? দেখো প্রথম অপশন কি রয়েছে, জি.ভি. মাভলঙ্কার, এরপরে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, কে.এম. মুন্সি, বি.আর. আম্বেদকর। ভারতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জি.ভি. মাভলঙ্কার। ভারতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভলঙ্কার। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, অর্থ বিল উত্থাপন করা যেতে পারে? অর্থাৎ অর্থ বিল কোথায় উত্থাপন করা যেতে পারে? অপশনে কি রয়েছে দেখো, কেবল লোকসভাতে, কেবল রাজ্যসভাতে, সংসদের যে কোনো কক্ষে, লোকসভা ও রাজ্যসভা কোনোটিই নয়। তাহলে অর্থ বিল কোথায় উত্থাপন করা যেতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কেবল লোকসভাতে। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাজ্যসভার সিনিয়র সদস্য, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য, ভারতের রাষ্ট্রপতি। তাহলে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লোকসভার স্পিকার। অবশ্যই মনে রাখবে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোনো বিল অর্থ বিল কি না তা নির্ধারণ করেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনে কি রয়েছে, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, ভারতের প্রধান বিচারপতি। তাহলে বলো কোনো বিল অর্থ বিল কি না তা কে নির্ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন লোকসভার স্পিকার। অপশন সি হবে সঠিক উত্তর। কবে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল? আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। তাই এই প্রশ্নগুলি
তোমাদের 2025 আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, কবে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল, তোমরা নিজেরাই চেষ্টা করো প্রথমে। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1951-52-তে। প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1951-52-তে। চলো পরের প্রশ্ন দেখো। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 25, 45, 35 বছর নাকি 21 বছর? লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 25 বছর। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স কিন্তু প্রয়োজন। অপশন এ হবে সঠিক উত্তর। এবং এখানে তোমরা মনে রাখবে বন্ধুরা, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন 30 বছর। লোকসভার জন্য 25 বছর এবং রাজ্যসভার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন 30 বছর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। লোকসভার সদস্যদের কার্যকাল কতদিন? 6 বছর, 4 বছর, 3 বছর, 5 বছর? কোন অপশনটি সঠিক হবে? লোকসভার সদস্যদের কার্যকাল কতদিন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 5 বছর। লোকসভার সদস্যদের কার্যকাল হলো 5 বছর। নেক্সট কোশ্চেন দেখো। কোন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে ডক্টর মনমোহন সিং প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন? অপশনে কি রয়েছে দেখো, পিভি নরসিমা রাও, বিশ্বনাথ প্রতাপ সিং, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী। তাহলে কোন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে ডক্টর মনমোহন সিং প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পিভি নরসিমা রাও। প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের ক্যাবিনেটে ডক্টর মনমোহন সিং প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত শাসক কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, উপরিউক্ত সকলেই? তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত শাসক কে? আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি অবস্থা রাষ্ট্রপতি কার পরামর্শে প্রয়োগ করেন? সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি অবস্থা, এই সমস্ত যে বিষয় রয়েছে রাষ্ট্রপতি কার পরামর্শে এগুলো প্রয়োগ করেন? 4টে অপশন রয়েছে, সংসদ সদস্য, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ। এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মন্ত্রী পরিষদ। সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি অবস্থা রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শে প্রয়োগ করে থাকেন। চলো পরের প্রশ্ন দেখে নিই। নিচের মধ্যে কে দুবার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, গুলজারিলাল নন্দ। তাহলে এদের মধ্যে কে দুবার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গুলজারিলাল নন্দ। নিচের 4 জনের মধ্যে গুলজারিলাল নন্দ দুবার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন। নিম্নোক্তদের মধ্যে কে প্রধানমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রী ছিলেন না? এখানে ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, ভিপি সিং, এই 4 জনের নাম উল্লেখ আছে। এই 4 জনই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার আগে কে মুখ্যমন্ত্রী ছিলেন না? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রী ছিলেন না। চলো পরের প্রশ্ন দেখো। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে নিজেরাই প্রথমে চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন পদাধিকারীর পদচ্যুতির নির্দিষ্ট কোনো পদ্ধতি উল্লেখ করা হয়নি? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাজ্যপাল? তাহলে এদের মধ্যে নির্দিষ্ট কোনো পদ্ধতি উল্লেখ করা হয়নি পদচ্যুতির বিষয়ে কোন পদাধিকারীর? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। রাজ্যপালের পদচ্যুতির নির্দিষ্ট কোনো পদ্ধতি সংবিধানে উল্লেখ করা হয়নি। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, কোন ধারার অধীনে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন? অপশনে কি রয়েছে দেখো, 78 নং ধারা, 52 নং ধারা, 54 নং ধারা, 60 নং ধারা। তাহলে কোন
ধারার অধীনে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ৭৮ নং ধারা। ৭৮ নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল। এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বলো, রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন রাজ্যের রাজ্যপাল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? কে কামরাজ, রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই। এদের মধ্যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের নিয়োগ হয়? 143, 148, 149, 155 নং ধারা। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের নিয়োগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 155 নং ধারা। 155 নং ধারা অনুযায়ী রাজ্যপাল নিয়োগ হন। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে? অপশনে কী রয়েছে দেখো, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে বলো, স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। এবারের প্রশ্ন, রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? 40 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি 35 বছর। রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন 35 বছর। অপশন ডি হবে সঠিক উত্তর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করেন? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বলো, এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজ্যপাল। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তার সদস্যদের নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যকে বিধান পরিষদ গঠনের বিধান দিয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যকে বিধান পরিষদ গঠনের বিধান দেওয়া হয়েছে? 151, 169, 216, 195 নং ধারা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 169 নং ধারা। ভারতের সংবিধানের 169 নং ধারায় রাজ্যকে বিধান পরিষদ গঠনের বিধান দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ক্যাবিনেটের দ্বারা। তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাষ্ট্রপতির দ্বারা। হাইকোর্টের প্রধান বিচারপতিরা রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারতের প্রথম হাইকোর্ট গঠন হয় কোথায়? কলকাতা, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব। তাহলে ভারতের প্রথম হাইকোর্ট কোথায় গঠিত হয় বা ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কলকাতা। ভারতে প্রথম হাইকোর্ট গঠিত হয় কলকাতায়, অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু ভারতের মধ্যে প্রথম গঠিত হয়। 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট গঠন করা হয়। চলো পরের প্রশ্নটি দেখো। জেলা ও দায়রা জজ সরাসরি কার নিয়ন্ত্রণে কাজ করেন? জেলা ও দায়রা জজ কার নিয়ন্ত্রণে কাজ করেন? রাজ্যের গভর্নর, রাজ্যের হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কালেক্টর, রাজ্যের আইনমন্ত্রী। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজ্যের হাইকোর্ট। জেলা ও দায়রা জজ সরাসরি রাজ্যের হাইকোর্ট দ্বারা নিয়ন্ত্রণে থাকেন। সুপ্রিম কোর্ট কত প্রকারের লেখ জারি করতে পারে? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার নাকি 6 প্রকার? সুপ্রিম কোর্ট কত প্রকারের লেখ জারি করতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 5 প্রকার। সুপ্রিম কোর্ট 5 প্রকারের লেখ জারি করতে পারেন। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো।
এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় হাইকোর্টের বিচারপতিরা শপথ গ্রহণ করেন? তাহলে হাইকোর্টের বিচারপতিরা কোন ধারায় শপথ গ্রহণ করেন? 256, 219, 187, 231 কোন ধারায় হাইকোর্টের বিচারপতিরা শপথ গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 219 নং ধারা। ভারতীয় সংবিধানের 219 নং ধারায় হাইকোর্টের বিচারপতিরা শপথ গ্রহণ করেন। পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে বলো? 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 226। 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন সংস্কার হেবিয়াস কর্পাস রিট জারি করার ক্ষমতা রয়েছে? তাহলে নিম্নোক্ত কোন সংস্থার হেবিয়াস কর্পাস যে রিট সেটি জারি করার ক্ষমতা রয়েছে? অর্থাৎ হেবিয়াস কর্পাস রিট জারি করার ক্ষমতা রয়েছে কোন সংস্থার? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই, লোয়ার কোর্ট। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। হেবিয়াস কর্পাস রিট জারি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই। পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আইন ভারতবর্ষের সমস্ত আদালত মানতে বাধ্য থাকবে? তাহলে কত নম্বর ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আইন ভারতবর্ষের সমস্ত আদালত মানতে বাধ্য থাকবে? অপশনে রয়েছে 131 নং ধারা, 141, 142, 143 নং ধারা। তাহলে সুপ্রিম কোর্ট প্রদত্ত আইন ভারতবর্ষের সমস্ত আদালত মানতে বাধ্য থাকবে, এটি কোন ধারায় বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 141 নং ধারা। 141 নং ধারায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট প্রদত্ত আইন ভারতবর্ষের সমস্ত আদালত মানতে বাধ্য থাকবে। চলো পরের প্রশ্ন দেখে নাও। ভারতীয় সংবিধানে হাইকোর্টের উল্লেখ কোথায় রয়েছে? অপশনে কি রয়েছে? নবম অংশের 2য় অধ্যায়ে, সপ্তম অংশের 6ষ্ঠ অধ্যায়ে, পঞ্চম অংশের 3য় অধ্যায়ে, ষষ্ঠ অংশের 5ম অধ্যায়ে কোন অপশনটি সঠিক হবে? তাহলে বলো, ভারতীয় সংবিধানে হাইকোর্টের উল্লেখ কোথায় রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 6ষ্ঠ অংশের 5ম অধ্যায়ে। ভারতীয় সংবিধানের 6ষ্ঠ অংশের 5ম অধ্যায়ে হাইকোর্টের উল্লেখ রয়েছে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি স্বয়ং, প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে, আইন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি। তাহলে বলো কোন অপশনটি সঠিক হবে? সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? লোকসভার প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি কোন অপশনটি সঠিক হবে? বলো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন। পরের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? সংসদের উভয় কক্ষ, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি। তাহলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? এখানে বন্ধুরা মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এবারে বলো, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সংসদের উভয় কক্ষ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদের উভয় কক্ষ কিন্তু পদচ্যুত করতে পারেন। নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন নিচের কোন নির্বাচন সম্পাদন করে না? লোকসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। তাহলে ভারতের নির্বাচন কমিশন কোনটি সম্পাদন করে না? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পঞ্চায়েত নির্বাচন। ভারতের নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সম্পাদন করেন না। নেক্সট কোশ্চেন দেখো, কোন দশকে ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? 1960-এর দশক, 1970-এর দশক, 1980-র দশক, 1990-এর দশক কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন দশকে ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1980-এর দশকে। 1980-র দশকে নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। এবং এর পাশাপাশি এখানে অবশ্যই মনে রাখবে বন্ধুরা,
1989 সালে 61তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তাহলে 61তম সংশোধনীর মাধ্যমে এবং 1989 সালে, এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এবারের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? VS রমাদেবী, GD দাস, SK বেদি, RM নিকাম। তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, VS রমাদেবী। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন VS রমাদেবী। এবারের প্রশ্ন, 1957 সালে পঞ্চায়েতি রাজের ত্রিস্তরীয় ব্যবস্থা প্রথম সুপারিশ করেছিল কোন কমিটি? তাহলে পঞ্চায়েতি রাজ যে ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে সেটি প্রথম সুপারিশ করেছিল কোন কমিটি? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, GKV রাও কমিটি, সিংভি কমিটি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। 1957 সালে পঞ্চায়েতি রাজের ত্রিস্তরীয় ব্যবস্থা প্রথমে সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারায় পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির জন্য বিধান রয়েছে? 51A, 21, 270, 243 নং ধারা। তাহলে কোন ধারায় পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির জন্য বিধান রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি 243 নং ধারায়। ভারতীয় সংবিধানের 243 নং ধারায় পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির জন্য বিধান রয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে পার্ট 9 বা নবম অংশ যোগ করা হয়েছে? 69, 75, 67, 73 নং সংশোধনী। তাহলে কোন সংশোধনীতে পার্ট 9 বা নবম অংশ যোগ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 73 নং সংশোধনীতে। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনীতে পার্ট 9 বা নবম অংশ যোগ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নিম্নলিখিত কোন হাইকোর্টের অধিক্ষেত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর রয়েছে? কোন হাইকোর্টের অধিক্ষেত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর রয়েছে? বলো কোন অপশনটি সঠিক হবে 4টে অপশনের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের অধিক্ষেত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর, 67 বছর, 62 বছর, 70 বছর। কোন অপশনটি সঠিক হবে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 65 বছর। এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 62 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 বছর, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 বছর। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কোন আইন দ্বারা? 4টে অপশন রয়েছে দেখো। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, চার্টার আইন 1813, চার্টার আইন 1833। তাহলে কোন আইন দ্বারা ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন 1773 দ্বারা ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। কোন ভারতীয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ সামলেছেন? মোহাম্মদ হিদায়তুল্লাহ, PN ভগবতী, HJ কানিয়া, মেহের চাঁদ মহাজন। তাহলে কোন ভারতীয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ সামলেছেন? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মোহাম্মদ হিদায়তুল্লাহ। ভারতীয় প্রধান বিচারপতি মোহাম্মদ হিদায়তুল্লাহ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদই সামলেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ইন্দিরা ব্যানার্জি, M ফাতিমা বিবি, R ভানুমতি, সুজাতা V মনোহর। কোন অপশনটি সঠিক হবে? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, M ফাতিমা বিবি। M ফাতিমা বিবি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ভারতীয় সংবিধানের বাছাই করা সেরা 50টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।